আজকে দুপুর পরে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সংসদের মধ্যে কঠিন হট্টগোল এবং মারামারির সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ডার 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 প্রধানমন্ত্রী দাঁড়ায় তখন বলে আপনারা সবাই জমিদার যারা ঋণদার নাই এর মধ্য দিয়ে সংসদ ভবন এলাকায় এই মুহূর্তে কথা বলছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। যদি জুলাই সনদ বাস্তবায়ন করত তাহলে তো রাষ্ট্রপতি নির্বাচনটা তারা সংস্কার করে গোপন ব্যালটে, যেটাতে ঐক্যমত আমরা সবাই হয়েছিলাম, সেভাবেই নির্বাচনটা হতো, কিন্তু সেভাবে বিএনপিটা নির্বাচন করছে না। সংসদে প্রবেশের আগে বিরোধী নেতারা রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে কি বললেন? দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোট দেবেন সংসদ সদস্যরা। আর এই নির্বাচনে মুখোমুখি হয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলডিপি চেয়ারম্যান অলি আহমদ। কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম, যিনি বিরোধী দলীয় চিফ হুইপ, এবং তিনি বলছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন না করে এই রাষ্ট্রপতি নির্বাচন, সেটি জুলাই সনদের সাথে প্রতারণা বলে তিনি অভিযোগ করছেন। এবং অনুচ্ছেদের এই বাধ্যবাধকতা যদি না থাকতো তাহলে গণতান্ত্রিক চর্চা হতো। এটা ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে গণতান্ত্রিক সরকার এদেশে তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। দিকে একটু লাইভ টেলিকাস্ট করার একটা সিদ্ধান্ত ওনারা স্পিকার মহোদয়ের নেতৃত্বে যে সভা, আমরা পেতে চলেছি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতিকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন সাংগঠনিক রাজনৈতিক দায়িত্ব থেকে সরে যাচ্ছে, ঠিক তেমনি পুরো চাপটা কিন্তু পড়ছে তারেক রহমানের উপর। দর্শক আসসালামু আলাইকুম। খুবই চাঞ্চল্যকর বিষয়, আজকে সংসদ অধিবেশন একেবারে উত্তপ্ত। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আজকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল এবং জামাতের পক্ষ থেকে মানে বিরোধী দলের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদ। প্রিয় দর্শক শ্রোতা, এই রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করেই সংসদের মধ্যে কঠিন হট্টগোল এবং এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কেন এমন হট্টগোল সৃষ্টি হলো রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে? প্রিয় দর্শক, এদিকে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দাবি যে সংস্কার না করে রাষ্ট্রপতি নির্বাচন এটা এক ধরনের প্রতারণা। তারেক রহমান দেশের জনগণের সঙ্গে, দেশের সার্বভৌমিত্বের সঙ্গে প্রতারণা করতেছে, প্রতারণা করে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানাচ্ছে। মানে এই কথা বলার পরেই সংসদে এক প্রকার হট্টগোল সৃষ্টি হয়েছে। তাছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম নিয়েও সংসদে এক প্রকার বাকবিতণ্ডা হয়েছে। সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। সব শেষে রাষ্ট্রপতি নির্বাচন কি হচ্ছেই নাকি এটা স্থগিত করা হচ্ছে? রাষ্ট্রপতি নির্বাচন হলে কে পাশ করবে, মির্জা ফখরুল নাকি কর্নেল অলি? দর্শক, আপনাদের বিশেষভাবে অনুরোধ করতেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া, তাহলে জানতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের ফলাফল আমার কাছে পৌঁছেছে, আমি এখন তা জানিয়ে দিচ্ছি। মোট ভোটার ৩৪৯ জন। মুদ্রিত মোট ব্যালট পেপারের সংখ্যা ৩৪৯টি। ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা ৩৪৩টি। 343 ইউজড হয়েছে ব্যালট পেপার। অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 6টি। বৈধ ব্যালট পেপারের সংখ্যা 343, মানে 343, অল আর ভ্যালিড। চারটা ব্যালট পেপার আমরা রিপ্লেস করেছি, কিছু ভুল ত্রুটি হয়েছে, এটা আমাদের বিধিতে কভার করে 91 সালের বিধি 10 নম্বর বিধি অনুযায়ী আমরা রিপ্লেস করে দিয়েছি এটা। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট,
88 ভোটস এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট 255। উনি পেয়েছেন 255 ভোটস। তদ অনুযায়ী ইলেকশন কমিশন যেরকম জাতীয় নির্বাচনে কিছুটা কারচুপির পক্ষে ভূমিকা নিয়েছিলেন, এখানে সেরকম হয়েছে বলে মনে হয় না। 2 জন ক্যান্ডিডেট হয়েছে, সরকারি দলের একজন ক্যান্ডিডেট ছিলেন এবং আমরা বিরোধী দল পক্ষ থেকেও আমরা একজন ক্যান্ডিডেট দিয়েছি। আজকে সেটার উপর নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমাদের প্রার্থী পরাজিত হয়েছেন, কম ভোট পেয়েছেন অপেক্ষাকৃত। আর জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আমরা ওনাকে অভিনন্দন জানাই, যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবে। এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে এবং এটা আমাদেরও প্রত্যাশা। আজকে যে নির্বাচনটা হয়েছে সেখানে এমপিরা দলের বাইরে গিয়ে নিজের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার সেই সুযোগটি ছিল না। যদিও আমরা জুলাই যে ম্যান্ডেট তৈরি করেছি, সনদ তৈরি করেছি, সেখানে প্রস্তাব ছিল যে শুধুমাত্র অনাস্থা প্রস্তাব ছাড়া আর সকল বিষয়ে যে কোনো এমপি স্বাধীনভাবে তার মতামত পেশ করতে পারবে। এবং বাজেটের বিষয়টি শুধু আছে 2টি, কিন্তু এখন পর্যন্ত যেহেতু জুলাই সনদটি পার্লামেন্টে পাশ হয়নি, সে কারণেই আমরা 70 অনুচ্ছেদ অ্যামেন্ডমেন্ট হয়নি। এমপিদের একটা স্বাধীন মতামত দেওয়ার এই সুযোগ থাকা অত্যন্ত দরকার। অবশ্য আমরা এ নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। আমরা এখনো জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনারা জানেন যে আমরা মাঠে আছি এবং ইতিমধ্যেই একটি লং মার্চও ইতিমধ্যে আমাদের কর্মসূচি ঘোষণা হয়েছে। তো আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার পিছনে যে মৌলিক কারণগুলো ছিল, প্রথমটি হচ্ছে দেশের গণতান্ত্রিক চর্চা থাকা উচিত এবং এই সমস্ত চর্চার মাধ্যমে গণতন্ত্র আরও সুসংহত হবে, এটা আমরা আশা করি। এবং আমরা মনে করি সামনে তৃণমূলের নির্বাচন আছে, তারপরে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আছে। এই সমস্ত ইলেকশনেও প্রত্যেকেই তার নিজস্ব মতামত দেওয়ার সেই সুযোগটি যেন থাকে, সেই ব্যাপারেও আমরা সরকারি দলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, আমরা দাবি জানাচ্ছি। এবং সেটা যদি হয় তাহলে গণতন্ত্র আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে বলে আমরা আশা করি। তো আমরা এটা জানতাম যে আমাদের বিজয় সম্ভাবনা একেবারেই ক্ষীণ, যেহেতু পার্লামেন্ট মেম্বারদের রেশিও ভিন্ন রকম আছে। তারপর আমরা করছি এই জন্য যে যেটা আমি বলেছি, গণতন্ত্রের চর্চাটা এখানে যাতে ভালো হয়। তো এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আমাদের হিউজ নাম্বার অফ বিরোধী দলের সদস্য আছে, ইট ইজ অ্যারাউন্ড 90। সুতরাং সেখানে একটি নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ যেহেতু আছে এবং এটা পটেনশিয়াল একটা অপরচুনিটি ছিল, সেই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। তো আমরা সে আশাবাদ আবারও ব্যক্ত করতে চাই যে নির্বাচিত প্রেসিডেন্ট নিরপেক্ষভাবে, দক্ষতার সাথে এবং দেশপ্রেমের পক্ষে উনি তার ভূমিকা পালন করবেন। এবং সরকার, আমরা আশা করি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেখানে ভূমিকা নেবেন এবং এটি একটা আইনগত ভিত্তি এখানে পাবে বলে আমরা আশা করি। দেশের বিদেশের নানা জনের সাথে আমাদের মত বিনিময় হয়। জুলাই সনদের ব্যাপারে এদেশের মানুষ যেরকম 70% বেশি এখন রায় দিয়েছে, ঠিক বিদেশেরও অনেক বন্ধুরা বলে যে আপনাদের এই অ্যামেন্ডমেন্ট এবং পরিবর্তনগুলো বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য, গণতন্ত্রের জন্য একটি অপরিহার্য এবং সেই দিকে তাদেরও এখানে মত এবং সমর্থন রয়েছে। তো আমরা আশা করি সময়ের ব্যবধানে সরকারি দলের শুভবুদ্ধির উদয় হবে এবং জনগণের
জনগণের কল্যাণে যা যা প্রয়োজন এই পার্লামেন্টে তারা সে সমস্ত আইন নিয়ে আসবেন এবং সে সমস্ত বিষয়ে আমাদেরও সমর্থন থাকবে। আপনাদের সবাইকে আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে আজকের নবনির্বাচিত প্রেসিডেন্টকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের 11 দলীয় জোটের 90 জন সদস্য 88 জন ভোট কাস্ট করেছেন, আপনারা শুনেছেন। একজন বিদেশে আছেন, উনি এখানে আসতে পারেন নাই। আরেকজনকে একটা বিশেষ কারণে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করেছি। সুতরাং সেই হিসাব করলে আমাদের প্রায় 100% প্রেজেন্ট আছে। আসলে এখানে খুব বেশি কিছু খরচ হওয়ার মতো বেশি কিছু নাই, কারণ কিছুটা হয়েছে এটা নেগলিজিবল, নাম্বার 1। নাম্বার 2, গণতন্ত্র চর্চা করতে গেলে কোনো কর্মসূচির জন্য যদি টাকা খরচ হয়, এ টাকা তো আমাদের খরচ করতেই হবে, কারণ আমরা জাতীয় নির্বাচনে তো কোটি কোটি টাকা, শত কোটি টাকা তারও বেশি নির্বাচন খরচ হচ্ছে। সুতরাং আমি মনে করি এগুলো কোনো মেজর ইস্যু না। ইলেকশন কমিশন যেরকম জাতীয় নির্বাচনে কিছুটা কারচুপির পক্ষে ভূমিকা নিয়েছিলেন, এখানে সেরকম হয়েছে বলে মনে হয় না। আমাদের প্রত্যাশা তো জনগণের প্রত্যাশা। এদেশের জনগণ কি চায়? জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, প্রত্যেকে ভোট দিতে পারবে অবাধভাবে, সেরকম একটা পরিবেশের নির্বাচন। তো সেই জন্য আমরা সেই প্রত্যাশা করি যে উনি এখন থেকে কোনো দলকে প্রতিনিধিত্ব করবেন না, উনি নিরপেক্ষ থাকবেন এবং নির্বাচন নিরপেক্ষ হবে, এই ভূমিকা উনি নেবেন, না হলে উনি জাতির কাছে বিতর্কিত হবেন। প্রথম কথা হচ্ছে, আমরা তো সেই কারণে জুলাই সনদ অ্যামেন্ডমেন্ট চাচ্ছি, অ্যাপ্রুভাল চাচ্ছি, যাতে করে এই কষ্টটি আর তৈরি হওয়ার সুযোগ হবে না। আজ থেকে সাজানো কিছু আনুষ্ঠানিকতা, সাজানো বলতে এই কারণে যে একটা ভোট হবে, কিন্তু ভোটের ফলাফল সবাই জানে যে এই ভোটে কি হবে, কি হতে যাচ্ছে। প্রার্থী 2 জন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কর্নেল অলি আহমেদ। 11 দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি, আর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ভোট, সন্ধ্যায় ফলাফল এবং আগামীকালকে শপথ নেবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এসব সাজানো, এখানে কোনো রকম ব্যত্যয় ঘটবে না। স্বাধীনভাবে ভোট দিতে পারবে না শত্রু অনুচ্ছেদের কারণে। বিরোধী দলের চিফ হুইপ যে অনেকে স্বাধীনভাবে ভোট দিতে পারবে না, তো স্বাধীনভাবে ভোট দিতে না পারলেও বিরোধী দল তাহলে কি ভোট বর্জন করবে? পরিষ্কার না। শপথের পর মির্জা ফখরুল নিরপেক্ষ ভূমিকা পালন করবেন আশা বিরোধী দলীয় উপনেতা নিরপেক্ষভাবে করবেন। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ। এগুলি যা বলছি সব সাজানো, কিন্তু কাল সন্ধ্যায় 7:30টায় নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি বিদায় নেবেন, তাকে আবার গার্ড অফ অনার দেবেন। একটা ধাক্কা লাগে, এর আগে যে শাহাবুদ্দিন ছিলেন তিনিও তো বিদায় নিলেন শারীরিক অসুস্থতার কারণ দেখায়, তো ওনার বিদায়ে গার্ড অফ অনার হলো না কেন? এখানে একটা ধাক্কা লাগে যে তাহলে এত কিছু মেনটেন করা হলো, উনিও পেতে পারতেন। এটা রাষ্ট্রের আনুষ্ঠানিকতা, কিন্তু সবসময় যে আনুষ্ঠানিকতা চলে না, এতে বোঝা গেল যে কয়দিনের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলো মেজর হাফিজ স্পিকার, তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে বিদায় নেবেন বলে গার্ড অফ অনার হবে। আর যিনি প্রায় 3 বছর পর্যন্ত রাষ্ট্রপতি থাকলেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি গার্ড অফ অনার পেলেন না। যাই হোক, এটা পার্থক্যটা তো অবশ্যই হবে, কারণ তিনি আওয়ামী লীগ নিযুক্ত রাষ্ট্রপতি, আর এখন তারা সবাই বিএনপি, সুতরাং সম্মান একরকম হবে না। তো সেটা বড় কথা না। বড় কথা, কালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে বিদায় নিলেন, যেভাবে বারে 4 থেকে 5 বার তিনি আবেগরুদ্ধ হলেন না, তিনি কাঁদলেন। তার আবেগে প্রধানমন্ত্রীকে পর্যন্ত স্পর্শ করেছে, সবাই আবেগরুদ্ধ হয়েছে। আসলে বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র সম্ভবত রাষ্ট্রপতি যে একদম সক্রিয় রাজনীতি থেকে এবং নীতি নির্ধারণী অবস্থান থেকে, এবং একই সঙ্গে 15 বছর টানা যিনি তারেক রহমানের অনুপস্থিতিতে, বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে একটা দলের প্রধানের মতন করে যিনি দায়িত্ব পালন করেছেন, এমন ব্যক্তি কখনো রাষ্ট্রপতি হননি। তিনি প্রথম। এর আগে ধরেন আওয়ামী লীগের জিল্লুর রহমান রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু জিল্লুর রহমান প্রধান কাণ্ডারি হিসেবে কখনো দায়িত্ব পালন করেন, সবসময় শেখ হাসিনার ছায়াতলে। আর বাকি যারা, কেউ শিক্ষাবিদ, কেউ ওই যে দুদকের কমিশনার ছিলেন, নানান সাইড লাইন থেকে আসছে রাষ্ট্রপতি হিসেবে, কিন্তু একেবারে দলের দায়িত্ব পালন করা টানা 15 বছর, এবং আন্দোলন সংগ্রাম এবং দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্থান মহাসচিবের পদ নিয়ে রাষ্ট্রপতি হওয়া, এটা মনে হয় সম্ভবত প্রথম। এমনটা আর কেউ হননি, অন্তত গত 20, 25, 30 বছরের ইতিহাসে। তো সেই হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেগ থাকবে, দলের নেতা কর্মী। আজকে তিনি রাষ্ট্রপতি হচ্ছেন, রাষ্ট্রপতি হতে যে তিনি দলকে ছেড়ে যেতে হচ্ছে, দলের আর কোনো
সাংগঠনিক দায় দায়িত্ব কোনো কিছুই নেই। এমনি হয়তো সাধারণভাবে দেখা সাক্ষাৎ হবে, সলা পরামর্শ হবে, কথাবার্তা হবে, কিন্তু কোনো নীতি নির্ধারণী দায়িত্ব তিনি দেবেন না এবং সেই দেওয়ার কোনো স্কোপও নাই। তো সুতরাং দল থেকে এই বিচ্ছেদ হওয়ার একটা বেদনা, এটা কিন্তু তীব্র, কারণ এটা তো চর্চা করতে করতে একটা মজ্জাগত হয়ে যায়, সেখান থেকে বিচ্ছিন্ন হওয়াটা আসলে কঠিন। সেই কারণে একদিকে রাষ্ট্রপতি হওয়া তার যেমন আনন্দের, সম্মানের, আবার অন্যদিকে বেদনার। এই মিশ্র অনুভূতিতে গতকালকে তিনি আক্রান্ত ছিলেন এবং এই কারণে বারে বারে তিনি আবেগ আপ্লুত হয়েছেন। তারপর বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি যে বিএনপির ইতিহাসে একটা সেরা নির্বাচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে আসীন করা, কারণ তার প্রতি কিন্তু দলমত নির্বিশেষে যে কোনো দলের নেতাকর্মীদের কাছে তিনি কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য এবং আপনজন এবং সজ্জন হিসেবে তাকে দেখে। সুতরাং বিএনপির সেরা নির্বাচন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কে এই পদে নিয়ে আসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির মহাসচিব এবং সামনে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার একটি বক্তব্য নিয়ে প্রায় সমস্ত গণমাধ্যমগুলো ফটোকার্ড তৈরি করেছে। সেটি হলো তিনি মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছিলেন এবং সেই বিদায়ী যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি অশ্রু সজল নয়নে, অশ্রু সিক্ত নয়নে বক্তব্য দিচ্ছিলেন, অর্থাৎ হি ওয়াজ ক্রাইং অর উইপিং, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন অথবা জোরে জোরে কাঁদছিলেন। এটি সারা বাংলাদেশের মানুষকে আবেগ আপ্লুত করেছে। জনাব ফখরুল দীর্ঘদিন ধরে আমাদের রাজনীতিতে আছেন, একজন নিপাট ভদ্রলোক এবং সর্বজন শ্রদ্ধেয়, শিক্ষিত, মার্জিত, সংস্কৃতি মনা এবং একটি ঐতিহ্যবাহী পরিবার থেকে, উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার থেকে তিনি রাজনীতিতে এসেছেন। ফলে আমাদের রাজনীতির যে চিরাচরিত নোংরামি, বদমাইশি, এই বিষয়গুলো আসলে মির্জা ফখরুল সাহেবের সঙ্গে কখনো যায় না। বিভিন্ন সময় এটিতে আমাদের এই রাজনীতিতে বহু কিংবদন্তি এসেছেন, তারা হয়তো মির্জা ফখরুল সাহেবের চেয়ে অনেক অনেক ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে সফল, কিন্তু মির্জা ফখরুল সাহেব যে নিপাট ভদ্রতা দেখিয়েছেন, শালীনতা দেখিয়েছেন এবং আওয়ামী লীগ জমানার পুরো সময়টিতে প্রায় 15 বছর তিনি যতটা নিগৃহীত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, এটা প্রায় সব মানুষের মনে কষ্ট দিয়েছে। সবাই বলছে যে এরকম একজন ভদ্রলোক, তিনি কি করে ময়লার গাড়ি পোড়াতে যাবেন, তিনি কি করে হত্যা মামলার আসামি হবেন, তিনি কি করে বোমাবাজি করবেন, এই বিষয়গুলো নিয়ে বহুবার কথা হয়েছে। এমনকি আওয়ামী লীগের যারা বড় বড় নেতা, তোফায়েল সাহেবের মতো নেতা, ব্যক্তিগতভাবে তিনি আমাকে বলেছেন যে দেখো তো তোমার নেত্রী কি কাজ করে। ফখরুল সাহেবের মতো একজন ভদ্রলোক রাস্তায় দেখা হলে জড়িয়ে ধরেন, হ্যান্ডশেক করেন, তারপরে তোফায়েল ভাই কেমন আছেন এসে কথা বলেন। এখন এই যে তাকে এরকম আজে বাজে মামলা দেওয়ার পরে এই ভদ্রলোকের সঙ্গে মুখ দেখায় কি করে, কথা বলে কি করে, রাজনীতির তো প্রত্যেকটা জায়গাতে একটা সীমাবদ্ধতা আছে, এটা স্বয়ং তোফায়েল ভাই কিন্তু তিনি আমাকে বলেছেন। মির্জা ফখরুল সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব সুদীর্ঘ নয়, 2 থেকে 3 বার ওনার সঙ্গে আমার বড়জোর দেখা হয়েছে, আর বড়জোর টেলিফোনে 1 বার বা 2 বার কথা হয়েছে। ওনাকে নিয়ে, ওনার যখন খুব দুঃসময় গেছে তখন ওনাকে নিয়ে বেশ একটি কন্টেন্ট তৈরি করেছিলাম। উনি যখন জেলে ছিলেন অথবা জেল থেকে বের হয়েছেন, তো বের হয়ে উনি স্বাভাবিক ভদ্রতাবশত আমাকে টেলিফোন করেছিলেন এবং আমাদের অনেকক্ষণ কথা হয়েছিল। উনি ধন্যবাদ দিয়েছিলেন যে রনি ভাই, আপনি দেখেন ভদ্রলোক মানুষ তো, তিনি ইচ্ছে করলে তুমি তুমি করে বলতে পারতেন, রনি সাহেব বলতে পারতেন, নট লাইক দ্যাট, জাস্ট লাইক রনি ভাই। আপনি আমাকে অনেক প্রশংসা করেছেন, আমি আপনার এই প্রশংসার উপযুক্ত নই। এই হলো তার ভদ্রতা। এর বাইরে কয়েকটি সভা সমিতি, সেমিনারে আমরা পাশাপাশি বসেছি। উনি হাত ধরে বেশ কয়েকবার আমাকে দাওয়াত দিয়েছেন তার বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমার আসলে যাওয়া হয়নি। কিন্তু তার আকুতি, তার প্রেমময়তা, তার স্নেহশীলতা আমাকে বিমুগ্ধ করেছে সবসময়। ফলে তিনি বা তার পরিবার সবসময় আমার শুভাশিসের মধ্যে। আমি আমার অবস্থান থেকে যতটা সম্ভব পেরেছি দোয়া করেছি তার জন্য, তার সফলতার জন্য সবসময় চেষ্টা করেছি। ফলে তিনি রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভ করেছেন। বাংলাদেশে যে কয়জন লোক খুশি হয়েছেন সঙ্গতের কারণে আমি তাদের মধ্যে অন্যতম। আর ওনার সঙ্গে আমার যে সম্পর্কটি, এটি কৃতজ্ঞতার সম্পর্ক। আমি এখনও খুব বিস্ময় ভরে কল্পনা করি বা ভাবি যে বিএনপিতে আমি কেন গেলাম, বা বিএনপিতে মির্জা ফখরুল সাহেব যে আমাকে নিলেন, কেন নিলেন। ওনার সাথে আমার এই বিষয়টা নিয়ে কখনো আলোচনা হয়নি। আমার ধারণা ছিল যে বিএনপির যে অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী, হয়তো তিনি আমাকে পছন্দ করেন, তিনি হয়তো মির্জা ফখরুল সাহেবকে বলেছেন যে রনি সাহেবকে দল থেকে মনোনয়ন দেন। আমার ওইরকম একটা ধারণা ছিল। কিন্তু এই বছরখানেক আগে আমি যখন জানলাম যে আসলে মির্জা ফখরুল সাহেব তারেক রহমান সাহেবের সঙ্গে কোনো রকম পরামর্শ না করেই তিনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন
এবং এই জন্য তারেক রহমান সাহেবের সঙ্গে তার কিছুটা হলো দূরত্ব তৈরি হয়েছিল, এটা আমি সাম্প্রতিক সময় জেনেছি। অন্যদিকে তারেক রহমান সাহেবের সঙ্গে যখন উনি লন্ডনে ছিলেন, তার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। আমার প্রথম উনি আমাকে বিভিন্ন সময় দাওয়াত দিয়েছেন, কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন। আমি ব্যক্তিগতভাবে খুব ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, কেউ খুব সম্মান সহকারে ডাকলে আমি সাধারণত যাই, আবার গিয়ে দেখি যে অনেকে ডাকলেও যায় না, যেখানে দেখা যাচ্ছে আমার কোনো লাভ নেই, গেলে সম্মানহানি হবে, লোকজন প্রশ্ন করবে বা বলবে যে হয়তো কোনো স্বার্থের জন্য, ধান্দার জন্য, পা চাটার জন্য সেখানে গেছে। এই জন্য ক্ষমতা যেখানে আছে, আমি আমার জীবনে, মানে এখন থেকে নয়, আমি এই শহরে দীর্ঘদিন ধরে আছি, যেখানে যেখানে ক্ষমতা আছে কখনো কোনো ক্ষমতার বলয়ে কখনো যায়নি। অনেকে হয়তো দেখা যাচ্ছে মেহমান হয়ে আমার অফিসে এসেছেন, বাসায় গিয়েছেন, আমি সাধ্যমতো তাদেরকে আপ্যায়ন করেছি, সম্মান করেছি, কিন্তু কোনো নেতার বাসায়, কোনো মন্ত্রী এমপির বাসায় আমি গিয়েছি এরকম আমার মনে পড়ে না। তো এরকম একটা অবস্থা। তো সেই কারণে তারেক রহমান সাহেবের সঙ্গে অনেকে গিয়ে লন্ডনে দেখা করেছেন, আমি কখনো সেই কাজটি মানে করা তো দূরের কথা, আমার মাথায় আসেনি। এরপর উনি দেশে এসেছেন, অনেকে তার সঙ্গে দেখা করেছেন, অনেকে তাকে টেলিফোন করে তার সাথে কথা বলেন। আমি জীবনেই কখনো এই কাজটি করিনি। বরং উনি যখন মনে করেছেন যে আমার সাথে কথা বলার দরকার, উনি সরাসরি টেলিফোন করেছেন, স্কাইপেতে কথা বলেছেন, কিংবা ধরুন ওনার অফিসে উনি সাত্তার সাহেব, ওনার যে এখন প্রিন্সিপাল সেক্রেটারি, তার মাধ্যমে টেলিফোন করে সেই অফিসে নিয়েছেন, দীর্ঘ সময় কথাবার্তা বলেছে। কিন্তু প্রথম যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎকারে তিনি প্রশ্ন করেছিলেন যে রনি ভাই আপনি, জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে রনি ভাই আপনি আওয়ামী লীগে তো ভালো ছিলেন, তো সেটা ছেড়ে কেন এখানে এলেন? মানে আই ওয়াজ সারপ্রাইজ যে আমি তো এখানে আসিনি। ইভেন আমি আওয়ামী লীগ থেকে এসে বিএনপির কোনো মনোনয়নপত্র কিনিনি, বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছেন, এবং এখন এটা আমার কাছে একটা বিস্ময়কর যে আমাকে কেন দেওয়া হলো মনোনয়ন। তো এনিওয়ে, পরবর্তীতে যখন আমি জানলাম যে না, এটা মির্জা ফখরুল সাহেবই দিয়েছেন, হয়তো তিনি নিজে দিয়েছেন তার ক্ষমতা বলে, অথবা বেগম জিয়া তাকে পরামর্শ দিয়েছেন বা বলেছেন। আমি যতটা শুনেছি বেগম জিয়া আমাকে অত্যন্ত স্নেহ করতেন। এটা আবার আমি শুনেছি সেই রানুর কাছ থেকে, এখন যে সংসদ সদস্য রানু আছেন, তারপরে সৈয়দ আশিফ আশরাফি পাপিয়া একাধিকবার বলছে যে তোমার এই বন্ধুটা অনেক ভালো, তাকে একটু নিয়ে এসো একদিন বেড়ানোর জন্য। এরপর ওনার একসময় প্রাইভেট সেক্রেটারি ছিলেন জনাব মোসাদ্দেক আলী ফালু, তার কাছেও শুনেছি, ফালু সাহেবের কাছে তিনি বলেছিলেন যে রনিকে একদিন নিয়ে আসো। ফালু সাহেব আমাকে বলেছেন, আমি বললাম যে না, আমি এখন যেহেতু আওয়ামী লীগ করি, ওনার সঙ্গে যদি আমি দেখা করতে যাই, এটা জানাজানি হলে আমার যে মোরাল ক্যারেজটা থাকবে না। ইভেন আমি যতদিন 18 সনের আগ পর্যন্ত আমি কখনো তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলিনি। আমাকে একদিন মুশফিক ফজল আনসারি, উনি এখন যে রাষ্ট্রদূত, ওনার সঙ্গে একটা টকশো করলাম। উনি বললেন যে লিডারের সাথে কথা বলবেন? তা আমি বললাম যে না রে ভাই, কথা বলবো না, কারণ আমি এখন আওয়ামী লীগে থেকে, মানে নিজের থেকে আমি তারেক রহমান সাহেব সম্পর্কে, বিএনপি সম্পর্কে যেভাবে কথা বলতে পারছি, আমি যদি ওনার সঙ্গে আমার কোনো যোগাযোগ থাকে তাহলে আমি মোরালি দুর্বল হয়ে যাব, ফলে আমি কথা বলবো না। তো আমি সেভাবে কথা বলিনি। তো সেই অর্থে মির্জা ফখরুল সাহেবের সঙ্গে আমার এরকম কোনো যোগাযোগ ছিল না, তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ ছিল না। কিন্তু যখন মনোনয়ন পেলাম, তারপরে জানলাম যে এখানে আসলে মির্জা ফখরুল সাহেবই উদ্যোগী হয়ে মনোনয়নটা দিয়েছেন। আর ওনার, মির্জা ফখরুল সাহেবের যে কয়েকজন শুভার্থী রয়েছেন, আপনজন রয়েছেন, তারা প্রায় অনেকে আমাকে বলেছেন যে না স্যার আপনাকে অসম্ভব ভালোবাসেন, অসম্ভব শ্রদ্ধা করেন, এবং ভালোবাসেন মানে একটা ওয়েব, যে আপনি যখন কাউকে ভালোবাসবেন তার পিছিয়ে পিছিয়ে ঘুরঘুর করার দরকার নেই, তার কাছে বলার দরকার নেই, আপনি দূর থেকে কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা আল্লাহ আসলে পৌঁছায় দেয়। তো সেই অর্থে মির্জা ফখরুল সাহেবের বাসায় আমার কখনো যাওয়া হয়নি, আমি জীবনে কখনো তাকে ওভার টেলিফোনে কথা বলিনি। তিনি শুধুমাত্র একদিন টেলিফোনে আমার সঙ্গে কথা বলেছেন, খুব অল্প সময়ের জন্য, 2-3টা সভা সমিতি সেমিনারের পাশাপাশি আমরা কথা বলেছি অল্প সময়ের জন্য। আরেকবার গয়েশ্বর চন্দ্র রায়, ওনার বাসায় আমি দাওয়াত পেয়েছিলাম আমার স্ত্রী সহ, ওখানে মির্জা ফখরুল সাহেব ছিলেন, ওখানে আমাদের বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা হলো, এবং ওই দিনে আমার প্রথম সালাউদ্দিন সাহেবের সঙ্গে দেখা হলো। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, যত আপনারা সকলেই জানেন, প্রায় 35 বছর পরে বাংলাদেশে এমন ভোটের মাধ্যমে নির্বাচিত একটা রাষ্ট্রপতি হতে চলেছে। মানে 35 বছর একদলীয়ভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, মানে কোনো বিরোধী প্রার্থী ছিল না। এই 35 বছর পরে 23তম রাষ্ট্রপতি যে নির্বাচিত হতে যাচ্ছে, এই রাষ্ট্রপতি নির্বাচনে মানে বিরোধী থেকে প্রার্থী দিয়েছে, মানে জিতবে মির্জা ফখরুল, কারণ 3 ভাগের 2 ভাগ এমপি আপনার বিএনপির পক্ষ থেকে, আর বিএনপির এমপির নির্বাচনেই হবে আপনার রাষ্ট্রপতি নির্বাচন। দর্শক, সবকিছু মিলিয়ে নির্বাচন কমিশন বলতেছে যে এটা একটা ঐতিহাসিক নির্বাচন, কারণ এরকম নির্বাচন বিগত 35 বছরেও হয় নাই। সবকিছু মিলিয়ে জানা যাচ্ছে যে জামাতের প্রার্থী কর্ণের অলি ভোটে পাশ করবেন না, তারপরেও তারা বলতেছেন যে আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতেই আমরা প্রার্থী দিয়েছি। তো সবকিছু মিলিয়ে এক প্রকার হট্টগোল সৃষ্টি হয়েছে সংসদের মধ্যে, এবং সংসদের মধ্যে বাকবিতণ্ডা, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক হয়েছিল। তো দর্শক, আপনারা বিস্তারিত আলোচনা শুনতে পারলেন, বিশ্লেষকদের আলোচনা শুনতে পারলেন, ভিডিও ক্লিপও দেখতে পারলেন। তো দর্শক, এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিউজ নিয়ে। ধন্যবাদ।